আজকের ব্রেকিং নিউজ নিবেদনে দিনকাল সাপ্তাহিক পত্রিকা। বাংলা ও বাঙালির খবর জানতে পড়ুন দিনকাল। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি প্রতাপ ঘোষ মহাশয়, যিনি এক এবং অদ্বিতীয়, যাকে সারা ভারতবর্ষ তথা বিশ্বে কোণে কোণে চেনে। তিনি হলেন প্রাক্তন ফুটবলার এবং অবশ্যই তিনি কিন্তু সেই যে কাঠি বলা হয়, সেই তিনটে কাঠির মধ্যেখানে তিনি কিন্তু আগলে ছিলেন আমাদের দেশের সেই গৌরব ফুটবলের মর্যাদাটা। তিনি আর কেউ না, প্রতাপ ঘোষ মহাশয়। প্রতাপ বাবু, প্রথমে আপনাকে কলকাতা 24 নেটওয়ার্কের তরফ থেকে স্বাগত। ধন্যবাদ। আপনি আপনার এই ফুটবল জীবনে প্রচুর বিপ্লব করেছেন, প্রচুর সংগ্রাম করেছেন এবং অবশ্যই আমরা যতটুকু জানি আপনি কিন্তু সেই উত্থান কিন্তু সেই সোনারপুরের সংলগ্ন বৈকুণ্ঠপুর তরুণ সংঘের মাঠ থেকে, তারপর আস্তে আস্তে আপনি ডিস্ট্রিক্ট খেললেন, জেলা খেলতে খেলতে তারপর আপনি কলকাতা ময়দান কাঁপালেন। একদা আপনি ওয়ান অফ দ্য কিং ছিলেন, যাকে বলা হয় একদম গোল পোস্ট মানে আর কেউ নয়, সেখানে প্রতাপদা ছাড়া কেউ হতে পারে না। সেটা অবশ্যই আপনি সামলেছেন মোহামেডান স্পোর্টিং এবং অবশ্যই সারা ভারতের মানুষ কিন্তু আপনাকে তারপরে চিনতে শুরু করেছিল মোহনবাগান থেকে। যে মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং, যার উজ্জ্বল গৌরব রয়েছে বিশ্বের দরবারে, অবশ্যই বলা বাহুল্য ভারতবর্ষ তো তার কোনো রকম মর্যাদায় খামতি নেই। আপনি কিন্তু এই দুটো বৃহৎ দলের কিন্তু আপনি গোল কিপার হিসাবে কিন্তু আপনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং অবশ্যই ভারতেরও আপনি কিন্তু সেই ধ্বজাটা ধরেছিলেন। আপনি এই সম্পর্কে কি বলবেন দাদা? আমার জীবনে ফুটবল খেলার উত্থানটা হয়েছিল আমাদের বৈকুণ্ঠপুর তরুণ সংঘ ক্লাব থেকে। সেই বৈকুণ্ঠপুর তরুণ সংঘ ক্লাবের সুবাদে আমি ডিস্ট্রিক্টের একটা সুযোগ পাই। সেটা আমার ট্রায়াল হয়েছিল নর্থ চব্বিশ পরগনার সোদপুর তরুণ সংঘ ক্লাবে। সেখানে আমাকে ট্রায়ালে নামতে দিচ্ছিল আমার তরুণ সংঘ ক্লাবের একজন সেক্রেটারি ছিলেন পঙ্কজেন্দু ঘোষ। উনি তখন ওখানকার কোচ ছিলেন মোরালি সুদ সিলেক্টার। ওনাকে রিকোয়েস্ট করেন আমাকে যেন 10 মিনিট খেলায়। সে আমাকে 10 মিনিটের জন্য লাস্ট ট্রায়ালের সুযোগ দেওয়া হয়। সেই খেলায় আমি দুটো বল মারি বাঁচিয়েছিলাম। সেই সুবাদে যিনি কোচ ছিলেন মোরালি সুদ, উনি বলেন এই ছেলেটাকে নিতে পারে। আমরা সেই সুবাদে আসানসোলে জুনিয়র ডিস্ট্রিক্ট খেলতে যাই। সেখানে আমরা হুগলির কাছে পরাজিত হয়ে 2-1 গোলে। হুগলির তখন বিদেশ ঘোষ, অনিরুদ্ধ ঘোষ তখন ওই টিমে ওরা সদস্য ছিল। আমাদের টিমে ছিল সোমনাথ ব্যানার্জি, মোহাম্মদ মুকিম, আমি ছিলাম। এবং ওই খেলার সুবাদে আমাকে 24 ডিস্ট্রিক্টের অফিসিয়ালরা বলে তুমি অমুক দিনে তালতলার টিমটে চলে যাবে। আমি তখন জানতাম, আমি তখন বয়স 17 বছর বয়স। আমাকে বলে যে তালতলা টেন্টে এই সময় চলে যাবে। আমি সেই তালতলা টেন্টে সেই সময় চলে গেছি। আমাকে তখন বলে তোমাকে খেলতে হবে। আমি জানি না তখন কাদের সঙ্গে খেলতে হবে। ভেবেছি আমি বয়স কম, যদি বলি যদি আমি নার্ভাস হয়ে যাই। সেই সুবাদে আমাকে বললো তোমাকে আজকে খেলতে হবে। কায়ের সঙ্গে খেলা জানো? মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে। সে বৃষ্টি ভেজা মাঠ ছিল। সেই মোহামেডান টিমের সদস্য ছিল সর্দার খা, ইলিয়াস পাশা, জন, এরা দেবী দত্ত, কান্নান, এইসব প্লেয়ার তখন মোহামেডান টিমে ছিল। সেই খেলার মানে এখনো আমার স্মৃতিতে ভাসে। আমি জীবনে এত খেলেছি, ইন্ডিয়া খেলেছি, সেই খেলার মতো আর খেলতে পেরেছি কিনা আমার নিজের সেই ধারণা নেই। সেই খেলার এতগুলো বল বাঁচিয়েছিলাম, খেলার শেষ আমরা 2-1 গোলে হেরে গেছিলাম। আমাকে মোহামেডান সদস্যরা গোলে করে নিয়ে গিয়ে কেউ ওদের টেন্টে চলে যায়। সেই সুবাদে আমাকে সেই কলকাতার মাঠে আগমন মানে পদার্পণ করার সুযোগ এসে যায়। আর বিশেষ করে আমাদের কালীপদ রায়চৌধুরী এখানে ছিলেন। উনি মন্টু ঘোষ তখন টালিগঞ্জের সেক্রেটারি ছিলেন। ওনাকে বলেন যেরকম একটা বাচ্চা ছেলে গোলকিপার আছে,
আপনি নেবেন? তখন বললো কলকাতা মাঠে খেলেনি, কি নেব। এটা আমি অবশ্য মন্টু ঘোষের কাছে পরে শুনেছি। তারপর আমরা বালিতে খেলতে যাই একটা টুর্নামেন্টে, সেই খেলায় যে গেট ছিলেন জ্যোতিষ গুহ, সেই খেলাও আমি অসাধারণ খেলি। সেই জ্যোতিষ গুহ তখন আমার অ্যাড্রেস নিয়ে নেয়, তখন সেই জ্যোতিষ গুহ তখন মন্টু ঘোষকে বলে একটা ছেলে আছে, তুমি লোকে নাও না। তখন আমাকে মন্টু ঘোষ ঠিক আছে, জ্যোতিষ গুহ বলেছে, খালিদা যখন বলেছি, তখন আমি টালিগঞ্জ জমিতে জয়েন করি। এবং সেই সুবাদে তখন টালিগঞ্জ জমি পাঁচজন গোলকিপার, সিনিয়র গোলকিপার ছিল, তখন 7-8টা কোচ ছিল। সেই সুবাদে আমি প্রত্যেক গোলকিপারকে খেলা প্র্যাকটিসের মাধ্যমে তাদের আস্তে আস্তে বিট করে আমি 1 নম্বর গোলকিপার হই। সেই 75 সালে অমল দত্ত কোচ হন টালিগঞ্জে। 75 সালে খেলার পর আমি 76 সালে সাউথ ইস্টার্ন মানে বিএনআরে জয়েন করি, এবং সেইখান থেকে আমি 78 পর্যন্ত বিএনআরে ছিলাম। এবং সেই সুবাদে আমি সন্তোষ ট্রফিতে 2 বছর 77-78 রিলেসের হয়ে খেলি। এবং 78-এ সেই খেলা সুবাদে পিকে ব্যানার্জি সেই ইন্টারট্রেল খেলার সময় উনি ওই খেলা দেখে আমাকে মডার্ন অফিসারদের বলে যে এই ছেলেটাকে আপনারা নিতে পারেন। সেই সুবাদে আমার মডার্নে 79 সালে আমি জয়েন করি, এবং সেইখানেও সিনিয়র গোলকিপার ছিল শিবাজি ব্যানার্জি, সন্তোষ বোস। সেখানেও আমি অনুশীলনের মাধ্যমে পিকে ব্যানার্জি আমার সুবাদে আমাকে 1 নম্বর গোলকিপার করে, এবং সেই বছর আমি মোহনবাগানের হয়ে খেলি। এবং সেই খেলায় লিগের খেলায় সেই খেলাটাও জীবনে আমি ভুলতে পারবো না। তখন ইস্টবেঙ্গল টিমে সারা ভারতবর্ষে নামি নামি প্লেয়ার ছিল, মনজিৎ সিং, বুদ্ধেব সিং, দেবরাজ কর্ণাটকে, ডেভিড উইলিয়াম। আমি সেই খেলায় 7-8টা বল বাঁচিয়েছিলাম। মানে সাপোর্টাররা বলেছিল যে আমরা কেউ বল দেখতে পাইনি, যে শুধু তারা দেখেছে বলটা বাইরে চলে যাবে। সেই খেলার স্মৃতি আমি ভুলতে পারবো না। তারপরে আমি 81 পর্যন্ত মোহনবাগানে ছিলাম। 82-তে আমি মোহামেডানে জয়েন করি। মোহামেডানে 82-83 খেলি। মোহামেডানে 82-তে আমি এমন ফুটবল খেলি যে ফেডারেশন কাপে সেই মোহামেডান টিমের সদস্য ছিল এই মজিদ বাক্সার, তারপর জামশেদ নাসিরি, সমর ভট্টাচার্য, মহিদুল ইসলাম। সেই খেলা আমরা ফেডারেশন কাপে মোহনবাগানকে 2 গোলে হারাই, ইস্টবেঙ্গলকে আমরা সেমিফাইনাল হারাই। এবং সেই খেলাও আমি অসাধারণ খেলেছি। তখন ফেডারেশন ক্লাবে বেস্ট গোলকিপার ছিল না, মানে তখনকার যুগে ছিল না। সেটা যদি থাকতো হয়তো আমি ফেডারেশন ক্লাবে বেস্ট গোলকিপার হতাম। সেই খেলায় তারপর নেহরু গোল্ড কাপ খেলায় কোচিংয়ে আমি যাই। নেহরু গোল্ড কাপে কোচিংয়ে খেলায় তখন ব্রহ্মানন্দ, ভাস্কর আর আমি 3 জন গোলকিপার ছিল। ব্রহ্মানন্দ ফার্স্ট হাঙ্গেরির সঙ্গে খেলায় 2-3টে মিস্টেক করা, তখন আমাকে খেলার সুযোগ করে দেয়। সেই খেলায় আমি 3টে এমন বল বাঁচিয়েছি, তখন হাঙ্গেরি কোচ বলেছে আমাদের 1 নম্বর গোলকিপার এরকম হলে তাহলে 2 নম্বর গোলকিপার এরকম কি করে ফুটবল খেলে। সেই খেলার সময় আমার আনন্দবাজার তারপর স্টেটসম্যানসে হেডিং বেরিয়েছিল, এবং সেই সুবাদে মোহনবাগানে আবার ফিরে আমি 87 পর্যন্ত মোহনবাগানে খেলেছি। আমি তার ভিতরে 84-এ আমি 2 বছর 84-86 রাশিয়া ট্যুর করি। আর 84-এই আবার আমি ওয়েস্ট ইন্ডিজ হয়ে যাই। ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম। এই খেলার সুবাদে নেপালে আমি নেপাল গোল্ড কাপ খেলা ছিল, সেই খেলাতে আমি ক্যাপ্টেনশিপও করেছি। এই খেলা একটা জিনিস আপনার কাছে একটু জিজ্ঞেস করা আছে, আপনার এই লম্বা জার্নি ফুটবলে, মানে ঐতিহাসিক জার্নি বলা যেতে পারে, ঘাত প্রতিঘাতের মধ্যে থেকেও কিন্তু আপনি একটার পর একটা নিজেকে কিন্তু আপনি আপনার যে ভেতরের যে খিদেটা ছিল ফুটবলের প্রতি, সেই খিদেটাকে কিন্তু আপনি সবার সামনে কিন্তু প্রকাশ করেছিলেন। তার প্রতিফলন কিন্তু আপনি একটার পর একটা মাইলস্টোন পার হতে হতে আপনি কিন্তু দেশের হয়ে কিন্তু অধিনায়কত্ব করেছেন। আচ্ছা, আপনি ফুটবলের অনুপ্রেরণাটা কার কাছ থেকে পেয়েছিলেন ছোটবেলা থেকে? অনুপ্রেরণা আমাদের বংশের, আমরা যে পুরনো বাড়িতে থাকতাম সেই বাড়িরই আমরা 5-7 জন বৈকন্য টিমে খেলি। আমার দাদা গোলকিপার ছিল,
আমার মামা আমাদের বাড়িতে থাকতেন, আমার মামাও খেলতেন। তাদের ছেঁড়া বুট নিয়ে মাঠে সেই বুট পরে খেলতাম, মানে খেলার মানে চেষ্টা করতাম। এবং তাদের অনুপ্রেরণাতে আমার জ্যাঠার ছেলেও স্টপার খেলতো, আমার দুই জ্যাঠার ছেলে খুব ভালো ফুটবল খেলতো, পালান চন্দ্র ঘোষ, বিমল ঘোষ, ক্ষুদিরাম ঘোষ। এদের অনুপ্রেরণাতেই আমার ফুটবল খেলার উপর ঝোঁক হয়। আর বিশেষ করে মোহনবাগান মাঠে আমার মামা আমাকে খেলা দেখতে নিয়ে যেত, আমি যেতাম। আর তখন সেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা সত্যি হবে করে হয়তো তখন জানতাম না। সেই মাঠটা দেখে ভেবেছিলাম যে এই মাঠে যদি কবে খেলতে পারো। ভগবান হয়তো ঈশ্বর সেই আমার মনের কথাটা শুনতে পেয়েছিলেন, সেই সুবাদে হয়তো আমি মোহনবাগানে খেলা। একদমই তাই, জানলাম তো অনেক কিছু, দেখেছিও কিন্তু অনেক কিছু দাদা। এবং আপনার যে জেদ, আপনার যে খিদে, আপনার ফুটবলের প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু আপনি আস্তে আস্তে নিজেকে কিন্তু মেলে ধরেছিলেন। তারই কিন্তু প্রতিফলন কিন্তু সারা ভারতবাসী তথা বিশ্ব দেখেছিল। এবং অবশ্যই আপনার অনুপ্রেরণা যে বাড়ির থেকে পেয়েছিলেন, সেটাও কিন্তু আপনি বলতে দ্বিধা রাখলেন না। কিন্তু একটা জিনিস আপনি বলেন, এই খেলাধুলোর সঙ্গে পড়াশোনাটাকে কিভাবে আপনি চালাতেন দাদা? আমি খুব কম বয়সের থেকে খেলা আরম্ভ করেছিলাম তো খেলা মাঠে। সেইভাবে আমার পড়াশোনাটা আমি হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়েছি। তবে কলেজে শ্যামাপ্রদাস কলেজে ভর্তি হয়েছিলাম। সেই সুবাদে আমি ইউনিভার্সিটি খেলারও সুযোগ পাই। আমি ইউনিভার্সিটি মাইসুরে খেলতেও গিয়েছিলাম। সে তার পরীক্ষাও দেওয়া হয়নি। আমি ফার্স্ট ইয়ার ভর্তি হই, তখন ওই কলকাতা মাঠে খেলার সুবাদে আর পড়াশোনার দিকে এগোতে পারি। সারাদিন মাঠ, সারাদিন মাঠ, সারাদিন অনুশীলন, এর মধ্যে থেকে আপনার একাগ্রতার মাঝে আপনি কিন্তু একটার পর একটা জায়গাগুলোকে নিজের মধ্যে আঁকড়ে ধরেছিলেন। এবং অবশ্যই বলা বাহুল্য যে আপনি দুটো স্টার টিম যাকে বলা হয়, একদা কলকাতা মাঠের স্বনামধন্য যে মোহামেডান স্পোর্টিং ছিল, এখন তার হয়তো একটু ফিকে গেছে পুরো। আজকের মোহামেডান স্পোর্টিং আর আপনার সময় মোহামেডান স্পোর্টিং এর মধ্যে যে এই পার্থক্যটা তৈরি হয়েছে, এই যে দূরত্ব তৈরি হয়েছে, এর সম্পর্কে যদি আপনি কিছু একটু আপনার অভিজ্ঞতা বলেন, কেন হলো? এখন ক্লাবে দুই ক্লাবের চাকচিক্যটা হয়েছে এবং মানে আর্থিক দিকটাও প্রচুর ওরা মানে খরচ করে। কেননা এখন যে খেলার সিস্টেমটা চলে এসেছে সেইভাবে না করলে, কেননা মোহনবাগান স্পেন থেকে প্লেয়ার আনছে, মোহামেডান এখন সেই চেষ্টা করছে ক্লাবকে আপডেট করার জন্যে। মানে এখন মানে ক্লাবের সিস্টেমটাই পাল্টে গিয়েছে। কেননা আমরা যখন খেলেছিলাম মোহনের ক্লাব টেন সর্বদাই ভালো ছিল, কিন্তু সেই সময় আর এই সময় এখন অনেক তফাৎ হয়ে গেছে। কেন এখন স্পন্সর ছাড়া টিম চালানো খুব অসম্ভব হয়ে গেছে। এখন মোহামেডানও স্পন্সর চাইছে, মোহনবাগান তো স্পন্সর এসেই গিয়েছে, এইদিকে স্পন্সর করেছে। তবু একটা ভালো বলবো, মোহনবাগানের লোগোটা এবং জার্সিটা এখনো ঠিক রেখেছে। এইটা হচ্ছে ক্লাব জিনিস। আর্থিক দিকটা না স্পন্সর না হলে ক্লাব ভালো প্লেয়ার ধরে রাখতে পারবে না সারা বিশ্বে। তাই স্পন্সর ছাড়া এই বলুন বার্সেলোনা, মেসি, এদের ধরে রাখার জন্য স্পন্সর চাই। প্রচুর আর্থিক খরচও হয় তাদের জন্য, সেইটা হচ্ছে ওই জন্যই স্পন্সর তারা নিতে বাধ্য হচ্ছে। এটার জন্য আমার মনে হয় কতটা হয়তো তার সদস্যদের মনে কষ্ট থাকে যে ক্লাবের ঐতিহ্যটা কিছুটা হলেও ক্ষুণ্ণ হচ্ছে। সেটা কিছু করার নেই, সময়ের সময় তাল দেখে চলতে গেলে এইগুলোকে নিতেই হবে। দাদা, আপনি তো বলা যেতে পারে বর্তমানে হয়তো সোনারপুর একটা শহরাঞ্চল হিসাবে পরিগণিত হচ্ছে, কিন্তু আপনি যে সময় আপনার উত্থান, সেই সময় কিন্তু সোনারপুরকে গ্রামাঞ্চল বলে ট্রিট করা হতো। আজকের দিনে কলকাতা মাঠে যত খেলা হচ্ছে, বা আপনি যদি দেখেন কলকাতা ছাড়াও লিগের খেলা, জেলা ভিত্তিক খেলা, অবশ্যই প্রদর্শনী ম্যাচ, যাই কিছু হয়, কেন জানি না একটা বিদেশি ঘরানা যেন মানুষের মধ্যে যেন একটা আলোড়ন সৃষ্টি করেছে। আপনাদের সময় তো বিদেশিও ছিল, কিন্তু তবু আপনাদের যেন মনে হতো মানে খেলার মধ্যে আপনাদের দরকার ছিল। এখন কেন
এরকম ভাবে জেলা ভিত্তিক প্লেয়ার তোলা হচ্ছে না, বা তারা চান্স পাচ্ছে না কেন? তারা সবাই বিদেশি কম ছিল, হয়তো একটা টিমে একটা বা দুটো দেশি। আমাদের ম্যাক্সিমাম ছিল ডিস্ট্রিক্ট বেসিক, হুগলি ডিস্ট্রিক্ট, নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট, সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকেই সব প্লেয়ার ম্যাক্সিমাম মানুষ হলে খেলত। একদমই। তো এখন কেন জানি না, আমরা চেষ্টা করি, আমি দুটো জায়গায় কোচিং করি, কিন্তু চেষ্টা করি, কিন্তু এখন আমার যতটুকু মনে হয় যে পরিবেশ পরিস্থিতির জন্য এখন ছেলেরা মাঠের দিকে যে অনুপ্রেরণাটা সেটা পাচ্ছে না। হয়তো মনে হয়, জানি না মোবাইলের জন্য কিনা, এখন মোবাইল যুগ হয়ে গেছে, আর লেখাপড়ার দিকে বাবা মারা ভীষণ সেই দিকে চেষ্টা করে যাচ্ছে। আর এখনকার বাবা মাদের একটা দুটোর বেশি তাদের ছেলে মেয়ে নেই, সেই জন্য তাদের ছেলে মেয়েকে যতটা পারে এডুকেশন বা কোনো সঙ্গীত বা ছবি আঁকা যে লাইনের দিকে নিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই যে মাঠের দিকে তারা যাওয়ার লক্ষ্য আমি দেখতে পাচ্ছি। সেই কারণে হয়তো আজকে আমাদের জেলা প্লেয়ার অতটা এগিয়ে আসছে না। এই সোনারপুর অঞ্চল থেকে আমরা কত কলকাতা মাঠে প্লেয়ার ছিল, এই রাজনন্দন, রূপক চৌধুরী, প্রশান্ত চক্রবর্তী, ইন্দ্রজিৎ মিত্র বা বাবু মিত্র, শ্যামল দে, সুভাষ রায়, অরুণ নাথ, অশোক গুপ্ত, কত প্লেয়ারের নাম বলবে। এখন আমরা প্লেয়ারের নাম একমাত্র এখন চলতে হচ্ছে আমাদের সুভাষ গ্রামে সুভাষিস বোস, বা ওর বাবাও ভালো ফুটবল খেলতো, ওই একমাত্র আমাদের এখন এই সাউথ চব্বিশ পরগনা। দাদা, একটা জিনিস আপনি বলেন, আপনি তো একটা ক্লাবের, কিন্তু আমরা যতটুকু জানি আপনি একজন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আছেন। তো আপনার তত্ত্বাবধানে যে সমস্ত প্লেয়ারগুলো আপনি নিজে হাতে গড়ে তুলছেন, অবশ্যই আপনি যেভাবে নিজেকে তৈরি করেছিলেন বা আপনি যেভাবে ভারতবর্ষ তথা দুনিয়ার বুকে মেলে ধরেছিলেন, আপনার কি মনে হয় না যে আপনার তত্ত্বাবধান বা এই জেলা ভিত্তিক যত প্লেয়ার খেলছে, যারা খেলছে, তাদের মধ্যে থেকে আপনার এই স্বপ্নটা বাস্তব হতে পারে, এরকম কোনো পরিকল্পনা কি আপনি নিয়েছেন বা নেবার চেষ্টা করছেন? আমার প্রত্যেক কোচেরই মানসিকতা থাকে যে একটা ছেলেকে তৈরি করবো, সে ভারতবর্ষ হয়ে খেলুক, ইন্ডিয়ার হয়ে ভারতবর্ষ হয়ে খেলুক, এটা চাইবো। কলকাতা ক্লাব ভিত্তিক খেলুক, সেইগুলো প্রত্যেক কোচই চায়। কিন্তু একটা জিনিস হচ্ছে, এখন মানে যে ছেলেটাকে আমি অনুশীলন করাবো, তার একাগ্রতা এবং পরিশ্রম সে যদি ঠিকমতো করতে পারে এবং তার যদি চেষ্টা থাকে যে আমি বড় হবো, স্যার যেরকম বলছে আমি সেইভাবেই চেষ্টা করে যাব, তাহলে নিশ্চয়ই সে একদিন কলকাতা মাঠে খেলবে এবং ভারতবর্ষ খেলে আমাদের দেশের নাম উজ্জ্বল। এই মুহূর্তে আপনি যে ক্লাবে আছেন, যার আপনি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আছেন, সেই ক্লাবে শোনা যাচ্ছে, আমাদের মাধ্যমেও আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে এই টিমটা আগামী দিন লিগ খেলা, কলকাতা লিগ খেলার জন্য উপেক্ষিত, একদম তৈরি। আমার মনে হয় আপনিও সেই ক্লাবের মধ্যেই আপনি আছেন, বা সেই ক্লাবেরই আপনি টেকনিক্যাল ডিরেক্টর। আপনার কি মনে হয়, কি ফোকাস করেছেন যে আপনি একদম মাইলস্টোনের কাছে গিয়ে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র খেলাটা শুরু হওয়ার? এখন কোভিড হওয়াতে এখন প্র্যাকটিস বন্ধ, এই জন্য কবে খেলা হবে জানি না। খেলাটা শুনেছি পুজোর পর আরম্ভ হতে পারে, তার আগে 1 মাস পরিশ্রম করাবো, তখন প্রকাশ করতে পারবো যে এই টিমটাকে প্রতিদিনে নিয়ে যেতে পারবো। আপনার আগামী দিনে ফুটবলের জন্য কি বার্তা থাকবে সরকারের কাছে? সরকারের কাছে বার্তা থাকবে, যাদের উপর দায়িত্ব থাকবে তাদের মানে সততা থাকবে, এবং যাদের নিয়ে কোচিং করাচ্ছি নিষ্ঠা থাকবে, এবং যে আমাদের সরকার যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটাকে সম্পূর্ণভাবে পালন করে, মানে যে সরকারকে দায়বদ্ধতা থেকে মুক্ত করবো, যে আমি আমাকে দায়িত্ব দিয়েছে, দেখুন আমি তার চেষ্টা করে তার সুফল আপনাকে দিচ্ছি। আমরা একটা ছোট্ট বিরতিতে ফিরে যাচ্ছি, সঙ্গে থাকবেন আপনারা খোলামেলা আড্ডাতে, যেখানে সেই কিংবদন্তি ফুটবলার মাননীয় প্রতাপ ঘোষ মহাশয় আমাদের সঙ্গে রয়েছে। স্টে টিউনড।
আজকের ব্রেকিং নিউজ নিবেদনে দিনকাল সাপ্তাহিক পত্রিকা। বাংলা ও বাঙালির খবর জানতে পড়ুন দিনকাল। আমরা ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, প্রাক্তন সেই কিংবদন্তি ফুটবলার প্রতাপ ঘোষ মহাশয়। প্রতাপ দা, বিরতিতে যাওয়ার আগে আমরা একটা আলোচনায় ছিলাম, আমরা ফিরে এলাম। আপনার কাছে একটা প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছে করছে, সেটা হলো ফুটবল, কোচিং, পারিবারিক জীবন, এই তিনটেকে আপনি কিভাবে সামলাচ্ছেন? আমার অসুবিধা হয় না, কেননা আমার পরিবার আমার খেলাধুলার ব্যাপারটা নিয়ে কোনো সময় বাধা দেয়। আর আমি সেই জন্যেই আমি এই খেলাধুলা বা কোচিংয়ের দিকে আমার কোনো অসুবিধা হয় না। এখন এই কোভিড-19-এর জন্য আমি একটু মানে সবাই যেমন অধৈর্য হয়ে যাচ্ছে, বাড়িতে বাচ্চারা ডিপ্রেশন টাইপের হয়ে যাচ্ছে, সেইটা আমার কিন্তু হয়নি। কেননা আমি গাছ নিয়ে আছি, আমাদের বিভিন্ন ফলের গাছ আছে, থাইল্যান্ডে কিছু কিছু গাছ। সেই বিকেলবেলাটা আমি যে সময়টা কোচিং নিয়ে থাকতাম, এখন সেই সময়টা আমি গাছের পিছনে খেটে সেই গাছগুলোকে কীভাবে সুস্থ করা যায়, কীভাবে তাকে খাবার দিলে ভালো ফল দেবে, সেইগুলো ঘুরে যায়। কীভাবে সময় কেটে যাচ্ছে। আর সন্ধ্যাবেলা একটু টিভি চ্যানেল দেখি, নিউজটা দেখি, কিছু সিরিয়াল দেখি, এইভাবে চলে যাচ্ছে। আর এইভাবে যতদিন যাবে আর ওই সময়টাই মাধ্যমে যতদিন বেঁচে থাকবে শরীরটা যেন সুস্থ। দক্ষিণ 24 পরগনা জেলা ফুটবল, তথাপি কলকাতা ফুটবলের এই মক্কা যাকে বলা হয়, আপনি এই সমস্ত আপামর ফুটবল প্রেমীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দক্ষিণ 24 পরগনার সমস্ত যারা ফুটবল খেলছে তাদের আমি এই বার্তা দিতে চাই যে তারা মানে কঠোর অনুশীলন করো এবং নিজের জেদ রাখো, ধৈর্য রাখো, ভালো খেলতে হবে, কলকাতার মাঠে যেতে হবে, ভারতবর্ষে খেলতে হবে। এইভাবে যদি তারা মনের জোর নিয়ে এগিয়ে যেতে পারে, আমার শুভকামনা রইল এবং অভিনন্দন রইল। তারা জীবনে নিশ্চয়ই বড় হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের দক্ষিণ 24 পরগনার আমার ছেলেরা যেন কলকাতার মাঠ এবং ভারতবর্ষ টিমে হয়ে অনেক অনেক ছেলে যেন সুযোগ পায়। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আপনাকেও আমাদের কলকাতা 24-এর তরফ থেকে ধন্যবাদ। আমরা জানলাম প্রতাপবাবু কি বললেন। প্রতাপবাবু একটা জিনিস কিন্তু পরিষ্কার করে দিলেন, সেই পরিষ্কারটা হলো এইটা যে উনি বললেন ফুটবলটা যেন সেই ফুটবল খেলার মধ্যে যেন হয়, যে ফুটবলটা যে গোলাকার, সেই গোলাকারের যে বারুদ, সেই বারুদটা যেন প্রত্যেকটা ফুটবল যারা খেলার জন্য তর্পে রয়েছে বা মানসিকতা নিয়ে বলছে, তাদের যেন পায়ের থেকে সেই যেন আগুন ঝরে। এবং অবশ্যই কলকাতার ফুটবল প্রেমী যেন তাদের যেন সেইভাবে স্বাগত জানায়। এবং তিনি আর একটাও কিন্তু আমাদের বলতে দ্বিধা রাখলেন না, সেটা হলো এইটা যে অবসর সময় ফুটবলের কোচিং ছাড়াও তিনি কিছু গাছ নিয়ে এখন পরিচর্যা করছেন। ক্যামেরায় মুস্তাকের সঙ্গে গোলাম এসকে, কলকাতা 24 নেটওয়ার্ক।